আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের গল্পটি এক পৈশাচিক সত্তার, যে গল্পে এক ভিন্ন সময়ের ভিন্ন দুটি মানুষকে বেঁধে দিয়েছে এক বন্ধনে, যে বন্ধন রূপ নিয়েছে এক ভয়ঙ্কর বন্ধনে বা অভিশাপে, যেখানে শতাব্দীর পরে শতাব্দী অপেক্ষা করে যাচ্ছে এক নতুন রক্তের। গল্পের শুরুতে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, সে কোনো অশরীরী শক্তি অর্থাৎ ভূত, প্রেত, আত্মা বিশ্বাস করে না। তার লক্ষ্য এই কুসংস্কারকে মিথ্যা প্রমাণ করা। অথচ সে হলো একজন গোস্ট হান্টার। এই কাজে ভূতের সাথে লড়তে লড়তে সে মুখোমুখি হয়ে পড়ে এক পিশাচিনীর। ওই পিশাচিনী তাকে ছোটবেলা থেকেই মারতে চায়, কিন্তু কেন, তারই উত্তর পেতে চলেছি গল্পের সামনে। বলছিলাম ওয়ান অফ দ্য মোস্ট হাইপ মুভি জাটাধারার কথা। গল্পের শুরুতেই প্রাচীন মানুষের কথা জানানো হয়। তারা তাদের অর্জিত ধন সম্পদ সেভ করে রাখতে পারত না। ডাকাত দল তা লুটপাট করে ছিনিয়ে নিয়ে যেত। সেই সময় ধন সম্পদের সুরক্ষিত রাখার জন্য মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা হতো, কিন্তু এতেও কোনো লাভ হতো না। আস্তে আস্তে ডাকাত দল সব পুড়িয়ে মাটির নিচ হতে ওই সম্পদ লুট করে নিয়ে যেত। এতে করে তখনকার মানুষ তাদের সম্পদ রক্ষার্থে আশ্রয় নেয় কালো জাদু বা তন্ত্রবিদ্যার। তাদের সাহায্য মনে হয় তন্ত্রবিদ্যা করলেই তারা ধন সম্পদ সুরক্ষিত রাখতে পারবে। সুতরাং ধন সম্পদ রক্ষার্থে এই পথ অবলম্বন প্রয়োজন হয়। অনেক বন্ধনের মাধ্যমে তন্ত্রবিদ্যা করা হয়। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন্ধন হলো পিশাচ বন্ধন। আর এই পিশাচ বন্ধন দিতে হলে লাগবে বলিদান। আর যেই সেই বলি নয়, মানব বলি। মানব বলি ফলেই পিশাচ ফিরিয়ে দেয় সম্পদ। শুরু হয় মূল গল্প দেখানো, যেখানে দেখানো হয় এক দম্পতি বিছানায় ঘুমিয়েছিলেন। হঠাৎ ওই দম্পতির মধ্যে তার ওয়াইফ, যার নাম শোভা, সে পানি খেতে জেগে উঠলে রান্নাঘরে যান পানি খাওয়ার জন্য। তখনই দৃশ্যে দেখানো হয় অনেক ধন সম্পদের উপর একজন কেউ বসে আছে। তৎক্ষণাৎ ওই শোভার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল, আর এরকম স্বপ্ন সে অনেকবারই দেখেছে, যার জন্য তার হাজবেন্ড একজন পূজারীকে বাড়িতে নিয়ে আসে। পূজারী সব শুনে বলে এই বাড়িতে বাস্তুদোষ রয়েছে, যার জন্য পুজো করতে হবে। শোভার হাজবেন্ড বলরাজ বলে, এটা তো আমাদের পূর্বজদের বাড়ি, কোথায় তাদের সাথে এমনটা হয়েছে বলে মনে হয় না তো আমার। তাও পূজারী পুজো করতে বলে। পূজারীর দিক নির্দেশনা অনুযায়ী পুজোর সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য পূজারী ওই রাত ওই বাড়িতে কাটানোর সিদ্ধান্ত নেয়। তখন রাতে হঠাৎ এক মহিলার হাসির শব্দ কোথা থেকে যেন ভেসে আসছে। এতে পূজারী দৌড়ে পালাতে থাকে। তখন শোভা ও বলরাজ জিজ্ঞেস করে কি এমন হয়েছে, সে কেন দৌড়াচ্ছে। তখন সে বলে এই বাড়িতে এমন কিছু রয়েছে যা কাউকে বাঁচতে দিবে না, তাই তোমরা ওই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যাও। এর পরের দৃশ্যে বাড়িতে দেখানো হয় রক্ত ও লাশ, অর্থাৎ শোভার লাশ দেখানো হয়, যা অস্পষ্ট থাকে, যার চারপাশে ছিল তন্ত্রবিদ্যার সামগ্রী। এখন প্রশ্ন হচ্ছে, কে করলো শোভার এই হত্যা? তখন দৃশ্যপট পাল্টে আসে বর্তমান সময়ে। এখানে মনীষ শর্মা নামে এক ব্যক্তিকে দেখানো হয়, যে আইপিআর এ কাজ করে। আইপিআর অর্থাৎ ইন্ডিয়ান প্যারানরমাল রিসার্চ। সে তার প্রতিষ্ঠান হতে একটি সেমিনারের আয়োজন করেছে। এখানে মনীষ ভূত ও আত্মার সাথে মানুষের যোগাযোগের কথা তুলে ধরছিল। তখন মনীষ সকলের উদ্দেশ্যে প্রশ্ন করে কে কে ভূতে বিশ্বাস করে। তখন সেখানে একজন বাদে সকলেই উঠে দাঁড়ায়। ওই একজন আর কেউ নয়, এই ছেলেটি হলো শিবা। তখন মনীষ তাকে জিজ্ঞাসা করে কেন সে বিলিভ করে না। তখন শিবা বলে যে দিন সত্যি নিজ চোখে দেখবে ওই দিন বিশ্বাস করবে। তখন মনীষ শিবাকে স্টেজে ডেকে নেয়। এরপর গোস্ট হান্টিং কিছু ইকুইপমেন্ট দেখায়, যার মাধ্যমে ভূতের অস্তিত্ব বোঝা যায়। মনীষ ভেবেছিল এগুলো সম্পর্কে শিবা অবগত থাকবে না, কিন্তু তখনই শিবা তার পকেট থেকে সেম ইকুইপমেন্টগুলো বের করে তাকে দেখায়। তখন মনীষ আশ্চর্য হয় এবং
জিজ্ঞেস করে, তুমি ভূতে বিলিভ করো না, অথচ এগুলো পকেটে নিয়ে ঘুরছো? তখন শিবা বলে, এগুলোর মাধ্যমে আমি এই কুসংস্কারকে ভাঙতে চাই যে বাস্তবে এগুলো এক্সিস্ট করে না। তখন মনীষ বলে, যা তুমি বিলিভ করো না তা প্রুফ করার কি প্রয়োজন? তখনই আবার আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সে এবং তার বন্ধু রাতে একটি রাস্তা দিয়ে সাইকেলে করে যাচ্ছিল। রাস্তাটি ছিল খুবই নির্জন এবং সেই রাস্তাতে একটি গাছ ছিল। সবাই জানতো ওই গাছে ভূত রয়েছে। তার বন্ধু ভয় পাওয়া সত্ত্বেও শিবার সাথে গাছটির সামনে যেতেই চিৎকার করে অজ্ঞান হয়ে মারা যায়। সকলে বলে ওই ছেলেটিকে ভূতে মেরে ফেলেছিল। তখন মনীষ তাকে জিজ্ঞেস করে, আসলেই কি ভূতে মেরেছিল কিনা? কিন্তু প্রতি উত্তরে শিবা বলে, আমার বন্ধু ভয়ে মারা গিয়েছে। যদি ভূত সেখানে থাকবেই তাহলে ওই দিন তো তার আমাকেও মেরে ফেলার কথা। এমনকি আমি তারপরও কয়েকবার ওই গাছের সামনে গিয়েছিলাম, কিন্তু আমাকে তো মারিনি। তাহলে আমাকে কেন মারল না? তখন মনীষের চোখে পড়ে শিবার হাতে বাঁধা এক সুতোর দিকে। তখন সে বলে, ভূত বিলিভ করো না, তাহলে হাতে এটা কেন পড়েছ? তখন শিবা বলে, মা পরিয়ে দিয়েছে, তাই খুলিনি। মাকে অসম্মান করতে চাই না। সব শুনে মনীষ জানায়, তোমার জন্য শুভকামনা রইল, তুমি একদিন নিশ্চয়ই ভূতকে দেখতে পাবে। সিন শিফট হয়ে যায় এবং আমাদের দেখানো হয় শিবা ও তার দুই বন্ধু মিলে ভূতের খোঁজে একটি বাড়িতে গিয়েছে এবং তার গোস্ট হান্টার ইকুইপমেন্টগুলো দিয়ে ভূত আছে কিনা বোঝার চেষ্টা করে এবং এ পর্যন্ত কখনোই শিবা ভূতের অস্তিত্ব টের পায়নি। এবারও সেমই হয়, সে কোনো ভূতের অস্তিত্ব পায় না। তখনই আমাদের দেখানো হয় শিবা ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে সে শূন্যে ভেসে আছে এবং একটি শিশুকে দেখাচ্ছে যাকে কেউ হত্যা করার চেষ্টা করছে মারাত্মকভাবে। শিবার ঘুম ভেঙে যায় এবং সে তৎক্ষণাৎ তার বন্ধুকে ফোন করে। বন্ধু সব শুনে বলে, ভূত নিয়ে গবেষণা করছিস না, সবসময় এগুলো মাথার মধ্যে চিন্তা করছিস, তাই এমন স্বপ্ন দেখছিস। তেমন কিছু না, মাথা থেকে ঝেড়ে ফেল। পরের দিন শিবা তার বন্ধুকে নিয়ে একটি বাড়িতে যায় এবং একটি মেয়ের ছায়া দেখতে পায়। মেয়েটির ছায়া দেখে মেয়েটির পিছু করলে মেয়েটি তাকে স্প্রে করে একটি মূর্তি নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় শিবার মা লাইনে দাঁড়িয়ে আছে এবং একজন জনপ্রিয় ধর্মগুরু যাকে দেখার জন্য শিবার মা ভিতরে যেতে চাচ্ছে, কিন্তু গার্ডরা কিছুতেই শিবার মাকে ভিতরে যেতে দিচ্ছে না। তখন সিতারা নামের একটি মেয়ে সামনে এগিয়ে আসে এবং শিবার মাকে নিয়ে যায় ধর্মগুরুকে দেখানোর জন্য। ওই গুরুর সাথে সিতারার আগে থেকেই পরিচয় ছিল, তাই সিতারা গুরুকে আওয়াজ দিলে ওই পূজারী সিতারাকে ভিতরে ডেকে নেয়। সিতারা শিবার মাকে নিয়ে ভিতরে প্রবেশ করে। ধর্মগুরুর সাথে দেখা করতে পেরে শিবার মা অনেক খুশি ছিল। সিতারার সাথে শিবার মার পূর্বে কখনো দেখা হয়নি। অপরিচিত একটি মেয়ে শিবার মায়ের এত বড় একটি স্বপ্ন পূরণ করে দিল। এতে করে শিবার মা খুবই খুশি হয় এবং সিতারা তার মায়ের সাথেও শিবার মায়ের পরিচয় করিয়ে দেয়। তখন সেখানে শিবা উপস্থিত হলে শিবার মা সিতারা এবং তার মায়ের সাথে শিবার পরিচয় করিয়ে দেয়। শিবা তখন সিতারাকে দেখে চিনতে পেরে যায় এই সেই মেয়ে যাকে সে কাল রাতে দেখেছিল এবং স্প্রে করে পালিয়ে গিয়েছিল। শিবা খুব বিরক্ত হয় এবং দেখে সিতারা বসে আছে। তখন শিবা জিজ্ঞেস করে, আপনি কাল রাতে ওই বাড়িতে কি করছিলেন? তখন সিতারা জানায়, আমি রিচার্জ করছি আর ওই বাড়িতে একটি পুরাতন মূর্তি ছিল, ওই মূর্তিটি আমি আনতে গিয়েছিলাম। আমি ওখানে গেলে দুইজন আমাকে বাধা দেয়, তাই আমি ভেবেছিলাম আপনিও তাদের দলের লোক, তাই আমি আপনাকে স্প্রে করে ওইখান থেকে পালিয়ে এসেছিলাম মূর্তিটি নিয়ে। এই শুনে সিতারা বলে, আপনি ওখানে কি করছিলেন? তখন শিবা বলে, আমি তখন তোমাকে দেখেই বুঝে গিয়েছিলাম যে তুমি এরকম কিছু না। তখন সিতারা বলে, আপনি আবার আমাকে ভূত ভাবলেন না তো? শিবা বলে, আমি ভূতে বিশ্বাস না করা গোস্ট হান্টার, এগুলো আবার মাকে জানাবেন না, মা এগুলো সম্পর্কে কিছুই জানে না। শিবা সিতারাকে নিয়ে এবং তার বন্ধুর সাথে গোস্ট হান্টারের জন্য যায় এবং পুলিশের টহলের জন্য কিছুই করতে পারে না, ফলে তারা বাড়ি চলে যায়। এর মধ্যেই তার বন্ধু ফোন দিয়ে জানায় তার গার্লফ্রেন্ডের বাবা মা তার সম্পর্ক মেনে নিয়েছে। এর মধ্যেই শিবাকে দেখানো হয় শিবা আবার সেম স্বপ্ন দেখেছে। পরের দিন শিবা নিউজ ফিডের মাধ্যমে জানতে পারে মনীষ শর্মার অ্যাসিস্ট্যান্টের মৃত্যু হয়েছে।
রহস্যজনকভাবে। তখন শিবা মনীষ শর্মার কাছে যায় এবং জিজ্ঞেস করে তার অ্যাসিস্ট্যান্টের মৃত্যু কিভাবে হলো। তখন মনীষ শর্মা জানায়, শুনেছিলাম সে স্বর্ণের খোঁজে এক তান্ত্রিককে নিয়ে এক গ্রামে যায় এবং সেই স্বর্ণগুলো পাহারা দিচ্ছিল এক পিশাচ। সেভাবেই হয়তো তার মৃত্যু হয়েছে পিশাচের হাতে, কারণ ওই পিশাচকে দিতে হয় মানবের বলি। এই শুনে শিবা তখন ওই গ্রামের ঠিকানা চায়, কিন্তু মনীষ শর্মা দিতে চায় না, কারণ সে বলে, আমি জেনে শুনে তোমাকে বিপদে ফেলতে চাই না। এই শুনে সিতারা বলে, তুমি কি সত্যিই ওখানে যেতে চাও? সিতারা বলে, ওই জায়গাটা খুবই বিপজ্জনক, তোমার না যাওয়াই ভালো, তুমি যেও না ওখানে। তখন শিবা বলে, ঠিক আছে, আমি যাব না। তখন সিতারা বলে, তুমি কি আমাকে তোমার বন্ধুর মতো মিথ্যা আশ্বাস দিচ্ছ? শিবা বলে, না, সত্যিই আমি যাব না। এরপরে শিবা তার বন্ধুর ব্যাচেলর পার্টিতে পৌঁছায়। মাস্তিতে কাটাচ্ছিল তাদের সময়টা। তখনই মনীষ শর্মা এক অ্যাসিস্ট্যান্ট শিবাকে ফোন দিয়ে জানায়, আমি যাব ওই গ্রামে, যদি আমার সাথে যেতে চাও তাহলে আমাকে বেশি অঙ্কের টাকা দিতে হবে। শিবা রাজি হয়ে যায় এবং সে ঘুমিয়ে পড়ে। দেখানো হয় সে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে কেউ একটা বাচ্চা কোলে নিয়ে আছে, এবং এই স্বপ্ন দেখে শিবা ভয়ে উঠে যায় এবং অ্যাসিস্ট্যান্টের ঠিকানা অনুযায়ী তার সাথে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে সিতারাকে ফোন দিয়ে গুরুদেব জানায় শিবার সম্পর্কে কিছু পেয়েছে, তাই সিতারাকে তৎক্ষণাৎ যোগাযোগ করতে বলে। তখনই আবার দেখানো হয় ফ্ল্যাশব্যাকে শিবার বোন ফোন দিয়েছে শিবার বাবাকে। শিবার বোন তার সার্টিফিকেটগুলো তার কাছে চাচ্ছে। তখনই শিবার বাবা সার্টিফিকেটগুলো খুঁজতে থাকে এবং শিবার মা রান্নাঘরে চা বানাতে পৌঁছায়। অন্যদিকে দেখানো হয় গুরুদেব সিতারাকে বলছে, তুমি যে আমাকে শিবের কুণ্ডলী দিয়েছিলে, সেখানে আমি দেখতে পেয়েছি শিবা কুণ্ডলীর মধ্যে মৃত্যুদোষ রয়েছে এবং শিবা খুব দ্রুত আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ছে এবং তার সাথে যারাই থাকবে তাদেরও মৃত্যু হতে পারে। এর মধ্যেই শিবা গ্রামে পৌঁছায় এবং তান্ত্রিকরা মন্ত্র পড়ে স্বর্ণের কলসি উদ্ধারের চেষ্টা করছে এবং মাটি খোঁড়ার নির্দেশ দিলে তখনই একটা মেয়েকে দেখানো হয় এবং শিবা তার গোস্ট হান্টার ডিভাইস অন করে রাখে। তখনই ওই মেয়েটি একটা হুঙ্কার দিয়ে ওঠে, কারণ সেই ছিল পিশাচ। অন্যদিকে শিবার বাবা সার্টিফিকেট খুঁজতে চেয়ারের উপরে উঠলে চেয়ার থেকে পড়ে যায় এবং শিবার মা রান্নাঘরে বিস্ফোরণ হয়। তখন সিতারা শিবাকে ফোন দিলে প্রথমবার শিবা ফোন রিসিভ করে না, পরের বার শিবা ফোন রিসিভ করে। তখন সিতারা শিবাকে অ্যাক্সিডেন্টের কথা জানালে শিবা গোস্ট দেখা বাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং বাড়িতে আসার পরে তার বাবা বলে, সিলিন্ডারে গ্যাস কম থাকায় তোর মা আজকে বেঁচে গিয়েছে, না হলে আজকে বড় একটা দুর্ঘটনা হয়ে যেত। তখন সিতারা শিবাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? শিবা মিথ্যা কথা বলে যে সে অফিসে গিয়েছিল। তখন সিতারা বলে, আমি তোমার বন্ধুর কাছ থেকে খোঁজ নিয়েছিলাম, তুমি আসলে ওই গ্রামে গিয়েছিলে। এতবার বারণ করা সত্ত্বেও তুমি কেন ওই গ্রামে গিয়েছো? শিবার বন্ধু শিবাকে কল দেয় এবং বলে, আমি ভেবেছিলাম তুই ওই গ্রামে গিয়েছিস। তারপরে শিবার বন্ধু শিবাকে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দেয়। লিঙ্কটা প্লে করার পরে শিবা দেখতে পায় পূজারী সহ সকলে এখানে মারা গিয়েছে। এটা দেখে শিবা বলে, আমি আসার পরই এই ঘটনাটি হয়েছে, আমি যদি থাকতাম তাহলে এই রহস্যময় ঘটনাটি নিজ চোখে দেখতে পারতাম। তখন সিতারা বলে, তাহলে তুমি সত্যি ওই গ্রামে গিয়েছো? একবার ভাবো, তোমার বাবা মা যদি জানতে পারে তাহলে কি হবে? তখন শিবের বাবা ঘটনাটি শুনে ফেলে এবং সে ভয় পায় এবং বলে, যেই জিনিসগুলো থেকে আমি সবসময় দূরে রাখতে চেষ্টা করেছি ও সেই জিনিসগুলোর দিকেই ধাবিত হচ্ছে এবং ওই গ্রামও গিয়েছে। এটা ভেবে শিবের বাবা খুবই রাগ করে এবং হাতের কাছে আগুন পেয়ে সেটা ছুঁড়ে মারার ফলে ঘরে আগুন লেগে যায়। তখন শিবা হাতের কাছে যা পায় তা দিয়েই আগুন নিভানোর চেষ্টা করে। তখন শিবা দেখে শিবা যে জিনিসটা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে সেটা হচ্ছে একটা ছোট বাচ্চার ছবি, যেটা সে স্বপ্নে সবসময় দেখে থাকে। তখন শিবা তার বাবাকে জিজ্ঞেস করে, এই বাচ্চাটি কে? তখন তার বাবা বলতে না চেয়েও বাধ্য হয়ে বলতে হয়। তখন বলে, এই বাচ্চাটি হলি তুই। তখন শিবার বাবা জিজ্ঞেস করে, আমার সাথে পাশে দুইজন দাঁড়িয়ে আছে, এই দুইজনকে? তখন শিবার বাবা বলে, এই দুইজন হলো তোর আসল বাবা মা। তখন শিবা খুব অবাক হয়ে যায়, কারণ শিবা স্বপ্নে দেখেছিল এরাই তাকে মারতে চেয়েছে। তখন শিবা তার বাবা মাকে জিজ্ঞেস করে, তাহলে আমার আপন বাবা মা কেন আমাকে মারতে চেয়েছিল? তখন শিবার বাবা পুরো ঘটনাটি তাকে খুলে বলতে থাকে যে, তোমার বাবা মা ছিল আমার আপন ভাই ভাবি। তারা বিয়ে করার পরে অনেক বছর ধরে বাচ্চা হচ্ছিল না। অনেক পূজা করার পরে তখন তোমার মা প্রেগনেন্ট হয় এবং দেখানো হয় মুভির শুরুতেই যেই দম্পতিকে দেখানো হয়েছিল শোভা ও
বলরাজ তারা হলো শিবার মামা মামি। তারা তখনও ওই স্বর্ণের স্বপ্ন দেখে চলেছিল। ফলে এক তান্ত্রিককে দেখায়। তান্ত্রিককে দেখানোর পরে তান্ত্রিক বলে, তোমার পেটের মধ্যে স্বর্ণের কলস আছে। তখন শোভা স্বর্ণের লোভে পড়ে যায় এবং খুব খুশি হয়ে যায়। এতে করে বলরাজ শোভাকে অনেক বাধা দেয়, কারণ বলরাজ বলেছিল এতে করে কোনো বিপদ আসতে পারে। কিন্তু তখন শোভা বলে, তুমি বাধা দিলে তোমাকেও মেরে ফেলবো, কারণ শোভা অলরেডি স্বর্ণের লোভে পড়ে গিয়েছিল। তখন তান্ত্রিক বলে, সব কাজ সম্পন্ন হয়েছে, এখন এই স্বর্ণের কলস তোমাদের বাড়িতেই আছে। এটা একমাত্র নীল চোখের কেউই তোমাকে দেখিয়ে দিতে পারে, আর সে তোমাদের পরিবারেরই একজন। তখন শোভা বুঝে যায় নীল চোখের এই মানুষটিকে। নীল চোখের এই মানুষটি হলো শিবার আসল মা। শোভা বলরাজকে তখন শিবার মা দেবী ছিল 8 মাসে প্রেগনেন্ট। শোভা বলে, যে করেই হোক দেবীকে আমাদের এই বাড়িতে নিয়ে আসতে হবে। তখন হঠাৎ করে দেবী অসুস্থ হয়ে গেলে শোভা চান্স পেয়ে যায় এবং বলে, তুমি যদি আমাদের এই বাড়িতে এসে পুজো করো একা, তাহলে এই বিপদ কেটে যাবে। তখন শিবার বাবা মা খুবই চিন্তায় পড়ে যায়। শোভা এবং বলরাজ বলে, চিন্তার কিছু নেই, বাড়িতে পূজার সব সামগ্রী আছে এবং পূজারীও রয়েছে, সকল ব্যবস্থা করা হয়েছে। তখন দেবী ওখানে পৌঁছালে দেখতে পায় পূজারী তন্ত্রবিদ্যার সকল কার্যক্রম শুরু করে দিয়েছে। তখন দেবীকে কাপড় চেঞ্জ করে আসতে বললে দেবী এবং শোভাকে সামনাসামনি বসিয়ে তাদের চোখ বন্ধ করতে বলে এবং তাদের দুই স্বামীকে দিয়ে এক ধরনের তেল ঘষিয়ে নেয় তান্ত্রিক। তান্ত্রিক দেবীকে জিজ্ঞেস করে চোখ খুললে যে তুমি কি দেখতে পাচ্ছ। দেবী তখন বলে, সোনার কলস দেখতে পাচ্ছি। তখন তান্ত্রিক খুব খুশি হয়ে যায় এবং একটি মিষ্টি কুমড়া ভাঙতে পারে। মিষ্টি কুমড়াটি ভাঙার ফলে দেবীর প্রসব বেদনা শুরু হয়ে যায়। তান্ত্রিক তখন ওই জায়গায় একটি মুরগির বলিদান দিতে বলে। মুরগির বলিদান দেওয়ার ফলে দেবীর প্রসব বেদনা আরও বাড়তে থাকে। তখন তান্ত্রিক শোভাকে চোখ খুলে দেখতে বলে। তখন তান্ত্রিক জিজ্ঞেস করে সে কি দেখছে। তখন শোভা জানায় অনেকগুলো আত্মা রক্তগুলো খাচ্ছে। তখন তান্ত্রিক বলে, ওই জায়গায় স্বর্ণ আছে, ওখানেই খুঁড়তে বলে। তখন বলরাজ ওখানেই খুঁড়তে থাকে এবং এদিকে দেবীর প্রসব বেদনা বেরিয়ে চলেছে। তখন শিবার বাবা দাইমাকে ডাকতে যায় নিজে একাই। তখন তান্ত্রিক তন্ত্রমন্ত্র করতে থাকে এবং আরেকটি ছাগল বলিদান দিতে বলে এবং শোভাকে জিজ্ঞেস করে সে এখন কি দেখছে। শোভা বলে, 6 হাত বিশিষ্ট একজন নারীকে দেখতে পাচ্ছি, যার এক হাতে রয়েছে একটি মেয়ে মানুষের মাথা এবং অন্য হাতে রয়েছে একটি রক্তের পাত্র এবং বাকি হাতে অন্যান্য পাত্র রয়েছে। তখন তান্ত্রিক খুশি হয়ে যায় এবং বলে, ধন পিশাচিনী চলে এসেছে, যে ধন সম্পদ পাহারা দেয়। ওইখানেই শিবার বাবা দাইমাকে নিয়ে আসলে দাইমা ডেলিভারির সকল কাজকর্ম করতে শুরু করে। তখন তান্ত্রিক জানায় আরও বলিদান লাগবে, কারণ শোভাকে দিয়ে পিশাচিনী বলাচ্ছিল। তখন তান্ত্রিক একটি মহিষ বলিদান দিতে বলে এবং বলে, এই বলিদান কাজ না হলে সকলেই মারা যেতে হবে, সকলকেই মেরে ফেলবে এই ধন পিশাচিনী। তখন একটি মহিষ এনে দিলেও পিশাচিনী শান্ত হয় না, পিশাচিনী আরও বলিদান চায়। তখন তান্ত্রিক জিজ্ঞেস করে কি বলিদান লাগবে। তখন পিশাচিনী শোভাকে দিয়ে বলায় মানব বলিদান লাগবে। তখন তান্ত্রিক বুঝে যায় সদ্য জন্ম নেওয়া শিবাকেই বলির কথা বলছে পিশাচিনী। তখন বলরাজ তার ভাই ভাবির কাছ থেকে শিবাকে নিতে চায় পিশাচিনীকে বলি দেওয়ার জন্য। তখন তারা শিবাকে নিয়ে কোনোভাবে ওইখান থেকে পালিয়ে যায়। তখন তান্ত্রিক প্রথমে বলরাজকে বলি দেয়, এরপরে শোভাকে বলি দেয়, কিন্তু তারপরও ধন সম্পদের রক্ষা পিশাচিনী আরও বলি চায়। তখন তান্ত্রিক নিজেই নিজেকে বলি দিয়ে দেয়। এরপরে কেটে যায় 6টি মাস। হঠাৎ একদিন পিশাচিনী চলে আসে দেবীর কাছে এবং দেবী তার নিজের বাচ্চাকে ছুরি দিয়ে মারতে চায়। হঠাৎই শিবার বাবা এসে দেবীকে থামায় এবং তখন দেবী লক্ষ্য করে সে নিজের সন্তানকেই নিজে মারতে যাচ্ছিল। হঠাৎ করে আবার পিশাচিনী শিবার বাবার সামনে চলে আসে। তখন শিবার বাবাও শিবাকে মারার জন্য উদ্বুদ্ধ হয়। তখন দেবী তাকে আটকায়। তখন তারা দুজনেই বুঝতে পারে তারা দুজন বেঁচে থাকলে তারা তাদের বাচ্চাকে মেরে ফেলবে। তখন তারা দুজনকে জ্বালিয়ে দেয়। এখানেই শিবার পালিত বাবা এই গল্পগুলো বলছিল।
তখন শিবার পালিত বাবা বলে যে গ্রাম থেকে তোমাকে দূরে রাখতে চেয়েছি, সেই গ্রামেই তুমি বারবার ফিরে যাচ্ছ। তখন পুরো ঘটনা শুনে শিবা অবাক হয়ে যায় এবং জানতে চায় কেন তাকেই পিশাচিনী বলি দিতে চাচ্ছে। এর উত্তরই আমরা সামনে জানতে চলেছি। তখনই শিবা তার বন্ধু এবং সিতারাকে নিয়ে তার বাবা মার বাড়িতে পৌঁছায় এবং তার ডিভাইস অন করে সে আত্মা ডাকতে থাকে যে মাম্মি পাপা যদি তোমরা আমাকে শুনতে পাও তাহলে। শিবার ডিভাইসে সিগন্যাল আসে এবং শিবা তার মাকে অনুভব করতে পারে, মায়ের আত্মা অনুভব করতে পেরে শিবা খুবই ইমোশনাল হয়ে যায় এবং সিন পাল্টে গুরুদেবের কাছে আসে এবং গুরুদেবের কাছে আসে সকলে জিজ্ঞেস করে শিবাকেই কেন টার্গেট করেছে ধন পিশাচিনী। তখন গুরুদেব জানায় যখন ধন সম্পদের বন্ধনের জন্য পিশাচিনীকে ডাকা হচ্ছিল তখন শিবা পেটে থাকা অবস্থায় ওখানে ছিল, তাই ধন সম্পদ পিশাচিনী শিবাকেই টার্গেট করে রেখেছিল। তখন এজন্যই মূলত শিবার বলিদান চায় ধন সম্পদ পিশাচিনী। গুরুদেব আরও বলে তোমার বাবা মার আত্মা এখনও শান্তি পায়নি, তারা এখনও তোমাকে সেভ করে চলছে, কিন্তু পিশাচিনীও এত বছরে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, তোমার বাবা মাও তার সাথে পেরে উঠবে না। তখন শিবা জানায় তাহলে কি করতে হবে। তখন গুরুদেব জানায় তোমাকে একা লড়তে হবে পিশাচিনীর সাথে। গুরুদেব জানায় আগামী পূর্ণিমাতে যে করেই হোক তোমাকে লড়ে পিশাচিনীকে হারাতে হবে। তখন সিন শিফট হয়ে শিবাকে দেখানো হয় মনীষ শর্মার কাছে। তখন শিবা বলে আপনি ঠিক ছিলেন, আত্মা আসলেই আছে। সেখান থেকে সিন শিফট হয়ে গুরুদেবের কাছে আসে। গুরুদেব তখন শিবাকে একটি বই দেয় এবং শিবের 8টি শিবলিঙ্গের কথা বলে। তখন শিবা বাড়িতে আসে এবং একটা টেসলা কয়েল জ্বালায়। টেসলা কয়েল কোনো তার বা সংযোগ ছাড়াই এক একটার সাথে সংযুক্ত হয়ে যাচ্ছিল। তখন শিবা সিতারা ও তার বন্ধুকে দেখায় কিভাবে এই টেসলা কয়েল ও 8টি শিবলিঙ্গ দিয়ে কি করে হারাবে পিশাচিনীকে। তখন শিবার পালিত বাবা মা আসে এবং শিবাকে বলে যে তুই ওই বাড়িতে যাবি না। শিবা তখন বলে আমি ওই বাড়িতে যাব না। তারপরও তার বাবা মা রাগ করে দরজা লাগিয়ে দেয়। তখন শিবা অনেকবার দরজা নক করে এবং খুলে বলে আমি ওই বাড়িতে যাব না, আমার বাবা মার আত্মা এখনও মুক্তি পায়নি, তাদের মুক্তি দেওয়ার জন্য আমার যা করা প্রয়োজন আমি তাই করব। তখন শিবার পালিত বাবা মা গুরুদেবের কাছে আসে এবং বলে শিবা আমাদের ছেলের থেকেও বেশি আদর করি আমরা তাকে, আমাদের কাছে অনেক কিছু। শিবার এরকম পর্যায়ে আমরা শিবার সাথে থাকতে চাই, শিবাকে কি করে সাহায্য করব আমরা। মনীষ শর্মা ও শিবা তার বাবা মায়ের বাড়িতে যায় এবং সকল ব্যবস্থা করতে থাকে। টেসলা কয়েল এবং 8টি শিবলিঙ্গ স্থাপন করতে শুরু করে। তখন মনীষ শর্মা তার ডিভাইসগুলো বের করে রাখে। তখনই দেখানো হয় ধন পিশাচিনী সামনে চলে আসে এবং শিবার সাথে খুব লড়াই হয়। তখন ধন পিশাচিনী শিবার মামা মামিকেও উপস্থিত করে। তখন শিবা তার মামা মামির সাথেও লড়াই করে। তখন এক পর্যায়ে পিশাচিনী শিবাকে বশ করে ফেলে এবং শিবাকে নিজেকে মারছিল এবং নিজের রক্ত খাচ্ছিল। যখন এই ত্রিশূল দিয়ে শিবা নিজেকে মারতে যাচ্ছিল তখনই শিবার আসল বাবা মা ওখানে উপস্থিত হয় এবং শিবার জ্ঞান ফিরে আসে। তখনই শিবার রূপ নেয় ধন পিশাচিনী এবং শিবা ভাবে শিবা নিজেকেই নিজে মারছে। এভাবেই এই টেসলা কয়েলের এবং 8টি শিবলিঙ্গ একসাথে স্থাপন হয়ে হিন্দু ধর্মের শিব সামনে আসে এবং শিবা নৃত্য করতে থাকে। নৃত্য করতে করতে ত্রিশূল পিশাচিনীর উদ্দেশ্যে মারলে ত্রিশূলটি যে একটি স্থানে আঘাত করে এবং অস্পষ্ট থাকে যে পিশাচিনী আসলে কি মারা গিয়েছে কিনা। তখন শিবা এবং সিতারা তার বাবা মার বাড়িতেই তার ডিভাইসটি নিয়ে শিবা বলে যে বাবা মা তোমরা থাকলে সিগন্যাল দাও। তখন কোনো সিগন্যাল পাওয়া যায় না ডিভাইসটিতে। তখন শিবা ভাবে তার বাবা মা মুক্তি পেয়ে গিয়েছে। সিন শিফট হয়ে আসে 3 বছর পরে। দেখানো হয় এক স্থানে কেউ তন্ত্রবিদ্যা করছে এবং সেখানে ধন পিশাচিনী উপস্থিত রয়েছে এবং শিবাও মাটিতে লুটিয়ে পড়ে আছে। অর্থাৎ এই থেকে বোঝা যায় যে হয়তোবা ধন পিশাচিনী শিবাকে মেরে ফেলেছে, শিবাও বাঁচতে পারেনি তার থেকে। কিন্তু এ কেমন টুইস্ট মুভির, কিভাবে মরল বা কি হলো কিছুই দেখানো হয় না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।